হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদেরকে পলিটি থেকে মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ এবং মৌলিক কর্তব্য সবগুলোই করাবো। সো এগুলো তুমি বলতে পারো প্রত্যেকটা এক্সামের জন্য ভিভিআই, ডাব্লিউবিপি বলো, ডাব্লিউবিসিএস বলো, কেপি বলো, এসএসসি বলো, ডাব্লিউবি এসএসসি বলো, আর্মি বলো, আইটিবিপি বলো, রেলওয়ে বলো, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানুষের জীবন। দেখো, আমি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো পড়াবো। ওকে, আমি এক্সট্রা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি তোমাদের পড়িয়ে সময় নষ্ট করাবো না। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখো, এখান থেকে স্টার্ট করি। ভারতীয় সংবিধানের তৃতীয় পাঠ, এটা হচ্ছে 12 থেকে 35 ধারা, মৌলিক অধিকার বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে, দেখো, মূল সংবিধানের নাগরিক 60টি শ্রেণীতে মৌলিক লিপিবদ্ধ ছিল। বর্তমানে 6 শ্রেণী মৌলিক অধিকার, এগুলো পরীক্ষায় আসে, 6 শ্রেণী মৌলিক অধিকার উল্লেখ আছে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে, রাইট টু প্রপার্টি, মৌলিক অধিকার তালিকা থেকে বাদ পড়েছে। সম্পত্তির অধিকার বর্তমানে আইনগত অধিকারে পরিণত রয়েছে। সংবিধানের দ্বাদশ অধ্যায় 300 ক নম্বর ধারায় সন্নিবেষ্টিত। এটা প্রচুরবার এসে, তুমি এমন কোনো এক্সাম নেই যে আসেনি এই কোয়েশ্চেনটা। দেখো, তারপরে বর্তমানে 6টি মৌলিক অধিকার কি কি আমরা দেখে নেব একটু। দেখো, সাম্যের অধিকার, এটা হচ্ছে 14 থেকে 18 নম্বর ধারা। সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর ধারা। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা। সংস্কৃতির শিক্ষা বিষয়ক অধিকার 29 থেকে 30 নম্বর ধারা। শাসনতান্ত্রিক প্রতিবিধানিক অধিকার 32 নম্বর ধারা। এবার আসছি আমরা সাম্যের অধিকার 14 থেকে 18 নম্বর ধারা। কি বলেছে দেখো, 14 নম্বর ধারাতে কি বলেছে, বলা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডের মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সাম্য আইন কর্তৃত্ব সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হবে না বা যাবে না। বুঝতে পেরেছ? আইনের দৃষ্টিতে সাম্য ও আইন কর্তৃত্ব সমভাবে সংরক্ষিত হওয়া অধিকার থেকে বঞ্চিত করবে না। ওকে, উপরিক্ত দুটি ধরনের সাম্যের, প্রথমে ব্রিটেনের প্রথাগত আইন, দ্বিতীয় মার্কিন সংবিধানের অনুকরণের আইন। মানে এই যে আইনের দৃষ্টিতে সাম্য, এটা ব্রিটেন থেকে নেওয়া, আর এই আইনের কর্তৃত্ব সমভাবে সংরক্ষিত, এটা দ্বিতীয় মার্কিন সংবিধান থেকে নেওয়া। ওকে, এবার দেখো 14 হলো 15 নম্বর ধারা কি বলেছে দেখো। 15 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান, স্ত্রী পুরুষ প্রভৃতি কারণে রাষ্ট্র কোনো নাগরিকের মধ্যে বৈষম্যমূলক আচরণ করবে না, তবে স্ত্রীলোক, শিশু, অগ্রসর শ্রেণীর এক্ষেত্রে ব্যতিক্রম হিসাবে গণ্য হবে। এবার দেখো, সংবিধানের 16 নম্বর ধারায় কি বলেছে। 16 নম্বর ধারায় বলেছে জাতি, ধর্ম, বর্ণ, স্থান ইত্যাদি বিষয়ে পার্থক্যের মধ্যে কোনো নাগরিক সরকারি চাকরি বা পদে নিয়োগের ব্যাপারে অযোগ্য বলে বিবেচিত হবে না। শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, মহিলা ব্যতিক্রম। বুঝতে পেরেছ? খুব ইম্পর্টেন্ট এগুলো, 15, 16, 14 ভীষণ ইম্পর্টেন্ট। এবার 17 নম্বর দেখো, মানে তুমি বলতে পারো 1 থেকে 50 নম্বর আর্টিকেল বা ধারা ভীষণ ইম্পর্টেন্ট। এবার 17 নম্বর দেখো, 17 নম্বর অনুযায়ী অস্পৃশ্যতার বিলোপ সাধন। ঠিক আছে, এবার 18 নম্বর দেখো। 18 নম্বর বলেছে যে শিক্ষা বিষয়ক উপাধি বা কোনো উপাধি বা তোমার যেটা বলা হয় উপাধি সম্পর্কে কোনো কিছু হলেই সেটা 18 নম্বর ধারা, শিক্ষা সম্পর্কিত ধারা উপাধি প্রদান নিশ্চিত করা হয়েছে। ওকে, শিক্ষাক্ষেত্রে কোনো উপাধি টুপাধি কোনো কিচ্ছু সেখানে এক্সট্রা বেনিফিট পাবে না, সেটাই বলতে চেয়েছে। এবার দেখো স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে 19 থেকে 32 নম্বর ধারা। স্বাধীনতার অধিকার মূল সংবিধানে 19 নম্বর ধারায় 7 ধরনের বা 7 প্রকার স্বাধীনতার অধিকারের কথা ছিল। 1978 সালে 44তম সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ায় বর্তমানে 6টি স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে। বুঝতে পেরেছো তো? 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে তোমার সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে।
এবার তাতে সেটা কোন বললাম তো তোমাদেরকে, কত নম্বর ধারা সেটা, 300 নম্বর ধারা, ঠিক আছে, তোমাদের সেটা ওখানে পৌঁছে দিয়েছি। এবার দেখো 6টি যে তোমাদের ইয়ে আছে মৌলিক অধিকার, সেগুলো আমরা একটু দেখে নেব। স্বাধীনতার অধিকার, দেখো বাক মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, তারপর যে সংঘ এবং সমিতি গঠন করার স্বাধীনতা, ভারতে সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, ভারতে যে কোনো স্থানে বসবাস করার স্বাধীনতা, ও জীবিকা অর্জনের স্বাধীনতা, ঠিক আছে, এই কটা। তারপরে আসছে সংবিধানের 20 নম্বর ধারায় অপরাধ ও অপরাধী সংক্রান্ত 3টি অধিকার লিপিবদ্ধ আছে, যথা ক হচ্ছে প্রচলিত আইন অনুসারে শাস্তি প্রদান করতে হবে, খ একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না, গ দেখো কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এবার আসছি আমরা সংবিধানের 21 নম্বর ধারা কি বলেছে দেখব। সংবিধানের 21 নম্বর ধারায় বলেছে যে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। বলেছে যে আইনের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না, আর্টিকেল 21। আর ধারা 21 ক কী বলেছে, বলেছে যে শিক্ষা অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 86তম সংবিধানে সংশোধনে 2002 সালে অন্তর্ভুক্ত। এবার আসছে সংবিধানের 22 নম্বর ধারা যুক্ত হয়েছে অবৈধ গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সংরক্ষণের অধিকার। সংবিধানের 22 নম্বর ধারা। এবার আসছি শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24। সংবিধানের 23 নম্বর ধারায় মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো, বল প্রয়োগের মাধ্যমে মানুষকে শ্রমদান বাধ্য করানো দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে। মানে 23 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো মানুষকে ক্রয় বিক্রয় করা যাবে না, বেকার খাটানো যাবে না, বল প্রয়োগ করে কোনো কাজ করিয়ে নেওয়া যাবে না, বিনা পয়সায় তাকে শ্রম দিতে হবে, ঠিক আছে, এটা যদি করে থাকো তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। তারপরে দেখো বলছে যে 24 নম্বর ধারা কি বলেছে। 24 নম্বর অনুচ্ছেদ বলেছে যে 14 বছর কম বয়স্ক শিশুদের কোনো কারখানা, খনি ও অন্যান্য বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না। 14 বছর কম বয়সী শিশুদের কোনো খনি বা বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এটা। এবার আসছি দেখো ধর্মীয় স্বাধীনতার অধিকার কি বলেছে 25 থেকে 28 ধর্মর ব্যাপারে কথা বলেছে। দেখো সংবিধানে 25 নম্বর ধারায় কি বলেছে, প্রত্যেক ব্যক্তির বিবেক স্বাধীনতা এবং ধর্ম গ্রহণ, ধর্ম পালন, ধর্ম প্রচার স্বাধীনতা রয়েছে। প্রত্যেক ব্যক্তির বিবেক স্বাধীনতা, ধর্ম গ্রহণ করতে পারে, ধর্ম পালন করতে পারে, ধর্ম প্রচার স্বাধীনতাও তার রয়েছে। এবার 26 নম্বর ধারায় কি বলেছে দেখো, 26 নম্বর ধারায় বলেছে যে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ধর্ম দানের উদ্দেশ্যে প্রতিষ্ঠান স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করতে পারবে, আইন অনুসারে তা পরিচালনা করতে পারবে। মানে বুঝতে পারছো তো, 26 নম্বর ধারায় বলেছে যে সে ধর্ম এবং দানের উদ্দেশ্যে প্রতিস্থাপনও করতে পারে, সে সেটাকে রক্ষণাবেক্ষণও করতে পারে, সে সেটাকে যা ইচ্ছে তাই করতে পারে, সে অনুসারে সে যেমন তাই করতে পারে। ওকে, তারপরে দেখো 27 নম্বর কি বলেছে। সংবিধানের 27 নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায় উন্নতিকল্পে কোনো ব্যক্তিকে কর প্রদান করা বাধ্য করা যাবে না। বুঝতে পেরেছ, কোনো মানুষকে জোর করে টাকা পয়সা আদায় করা যাবে না ধর্মের ক্ষেত্রে। সে যদি ইচ্ছা করে দেয় তাহলে ঠিক আছে, যদি না দেয় তাহলে ফোর্স করা যাবে না। সংবিধানের 28 নম্বর ধারায় কি বলেছে দেখো, বলেছে কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা দেওয়া যাবে না বা ধর্মমূলক উপাসনায় যোগদান করতে কাউকে বাধ্য করা যাবে না। কেউ যদি ধর্ম পালন না করতে চায় তাহলে তাকে জোর করে ধর্ম পালন করা যাবে না, ঠিক আছে, কোনো শিক্ষাক্ষেত্রে তাকে জোর করে শিক্ষা চাপিয়ে দেওয়া যাবে না, ধর্মের ক্ষেত্রে বলছি। ওকে, এবার আসছি আমরা সংস্কৃতি বিষয়ক অধিকার। সংস্কৃতি বিষয়ক অধিকার এটা হচ্ছে 29 থেকে 30 নম্বর ধারা। বলছে সংবিধানের 29 নম্বর ধারা অনুযায়ী ভারতের ভূখণ্ড বসবাসকারী প্রত্যেক নিজ নিজ ভাষা লিপি সংস্কৃতি সংরক্ষণ ভোগ করতে পারে। বুঝতে পারছো তো, 29-এ কী বলছে যে ভারতের ভূখণ্ড বসবাসকারী প্রত্যেক নিজ নিজ ভাষা লিপি সংস্কৃতি সংরক্ষণ অধিকার ভোগ করতে পারে সে। এবার বলছে 30 নম্বর ধারা কি বলেছে,
ভাষাগত সংখ্যালঘু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায় নিজ পছন্দ অনুযায়ী শিক্ষায়তন প্রতিষ্ঠা পরিচালনা করতে পারবে। ঠিক আছে, এবার আসছে শাসনতন্ত্র প্রতিবিধানের অধিকার। এটা হচ্ছে 32 নম্বর ধারা। কি বলেছে দেখো, সংবিধানের 32 নম্বর ধারায় বলেছে যে প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মাধ্যমে নাগরিক মৌলিক অধিকার বলবৎ করবে। মৌলিক অধিকার বলবৎ করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট 5টি আদেশ লেখো জারি করতে পারে। লেখো রাইট, এটা তোমার ইউকে থেকে নেওয়া। ঠিক আছে, তারপরে দেখো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে 32 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে। ঠিক আছে, মৌলিক অধিকার কারো যদি আঘাত লাগে সে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টে গিয়ে কেস করতে পারে। 32 নম্বর ধারাকে আমাদের বি আর আম্বেদকর, যিনি কনস্টিটিউশনের হেড, তিনি বলেছেন হার্ট অ্যান্ড সোল। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার এসছে। এবার আসছে 32-এর ক। দেখো বলছে বন্দি প্রত্যক্ষীকরণ। এই শব্দটি আক্ষরিক অর্থ হলো বন্দিকে আদালতে যথাযথ হাজির করা। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তার কারণ দর্শানোর জন্য সুপ্রিম কোর্ট বন্দির আবেদনক্রমে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবন্ধী কারণ জারি দেখাতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পরমাদেশ, তারপর হচ্ছে প্রতিষেধ, তারপর হচ্ছে উৎপেষণ। এগুলো তোমরা চেক আউট করে নিও, অতটা ইম্পর্টেন্ট না। আর একটা আছে তোমার অধিকার পৃষ্ঠ। ঠিক আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও, 1-2বার রিডিং পড়ে নিও, ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, সেরকম কিছু নেই। এবার আসছি মৌলিক অধিকার সম্পর্কে কিছু তথ্য। ঠিক আছে, সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি নাগরিক উদ্দেশ্যে বলা হলেও অনাগরিকরাও কিছু মৌলিক অধিকার ভোগ করে থাকে। যেমন 14 নম্বর ধারায় উল্লেখিত সাম্যের অধিকার, 20 নম্বর ধারায় একই অপরাধের জন্য দুবার শাস্তি পাওয়ার বিরুদ্ধে অধিকার, 21 নম্বর ধারায় বলা হয়েছে যে বাঁচার অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, 23 থেকে 24 নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকার, 25 থেকে 28 নম্বর ধারায় বলা হয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা কাদের কথা বলেছে? এটা বলা হয়েছে তোমার, এবার দেখো নিচে নিবর্তনমূলক আটক আইন, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট, ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, যে সংবিধানে 22 নম্বর ধারায় উল্লেখিত সাধারণ আইনকে আটক বা গ্রেপ্তারের সঙ্গে নিবর্তনমূলক আটক আইনে গ্রেপ্তার করার আটকের সম্পর্কে পার্থক্য করা হয়েছে। আইন অমান্য অপরাধের জন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এবং আটক করলে তাকে শাস্তিমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন বলে। কিন্তু আইন অমান্য অপরাধ করতে পারে এমন সন্দেহ ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার এবং আটক করা হলে তাকে নিবর্তনমূলক আটক আইন বলে। নিবর্তনমূলক আটক আইন হলো একটি সতর্কতামূলক ব্যবস্থা। 1950 সালে প্রথমে নিবর্তনমূলক আটক আইনটি পাশ হয়। ঠিক আছে, নেক্সট দেখো 359 নম্বর ধারা কি বলেছে অনুযায়ী দেশে জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি জারি হলে 3য় অধ্যায় উল্লেখিত সম্পর্কিত মৌলিক অধিকার বাতিল হলে সংবিধানে 20-21 ধারায় উল্লেখিত স্বাধীনতার অধিকার দুটি বাতিল হয় না। আর্টিকেল 32 ধারাকে সংবিধানের আত্মা বলে, এখনই বললাম হার্ট অ্যান্ড সোল হিসাবে গণ্য করা হয়। কে বলেছে? ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, সব কমপ্লিট, বুঝতে পারছো? এবার আসছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি। দেখো আমি মেন ইম্পর্টেন্টগুলো বলবো, এক্সট্রা আমি অন্য কিছু বলবো না। দেখো এখানে ভারতীয় সংবিধানের 4th অধ্যায় পার্ট 4 36 থেকে 51 নম্বর ধারায় উল্লেখ করা আছে যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ঠিক আছে, এখানে দেখো গান্ধীবাদী নীতি সমূহ। ঠিক আছে, দেখো গান্ধীবাদী আছে, আর কি আছে তোমাদের বলে দিই আমি। সামাজিক নীতি আছে, আরেকটা আছে তোমার নির্দেশমূলক নীতি। চলো আমরা গান্ধীবাদীটা দেখে নিই। গান্ধীবাদী নীতিগুলো দেখে না, ভীষণ ইম্পর্টেন্ট। কি বলেছে? রাষ্ট্র গ্রাম পঞ্চায়েতের গঠনের উদ্যোগ, এটা হচ্ছে 40। রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত কত নম্বর ধারায় উল্লেখ আছে? 40 নম্বর ধারা। তারপরে দেখো খ গাভী প্রভৃতি হিতকারী গৃহপালিত পশু অন্যান্য
দুগ্ধবর্তী এবং ভারবাহী পশু হত্যা বন্ধ করার জন্য রাষ্ট্র চেষ্টা করবে। ঠিক আছে, 48 নম্বর ধারা, কোনো পশুকে হত্যা করা থেকে বিরত থাকতে হবে। কত নম্বর ধারা? 48। তারপরে গ কী বলেছে দেখো, অপেক্ষাকৃত অনুন্নয়ন শ্রেণীর মানুষ, বিশেষত তপশিলি জাতি উপজাতি অর্থনৈতিক শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি সাধন করা, এটা হচ্ছে আর্টিকেল 46। তারপরে আসছে ক্ষুদ্র এবং কুটির শিল্পে যথাসম্ভব উন্নতি সাধন, আর্টিকেল 43। এবার আসছে উদারনীতি নীতিসমূহ কি আছে দেখো, এখানে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত বালক বালিকাকে অবৈতনিক শিক্ষার ব্যাপারে রাষ্ট্র সচেষ্ট করবে, আর্টিকেল 45। তারপরে দেখো, ভারত বসবাসকারী সকল নাগরিকের জন্য এক দেওয়ানি বিধি প্রবর্তন চেষ্টা করবে, আর্টিকেল 44। গ দেখো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ উন্নতির ব্যাপারে রাষ্ট্র উদ্যোগী হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য রাষ্ট্র চেষ্টা করবে, আর্টিকেল 48। তারপরে দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি নিরাপত্তা যথাসম্ভব বৃদ্ধি করবে, আর এটা হচ্ছে আর্টিকেল 51। তারপরে দেখো, সরকারি বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার চেষ্টা করবে, আর্টিকেল 50। এবার আছে সামাজিক নীতিসমূহ। ওকে, এই তিনটেই আছে। রাষ্ট্র নাগরিক জীবন ধারণযোগী মজুর এবং অন্যান্য সুযোগ সুবিধার প্রভৃতি উন্নয়ন চেষ্টা করবে, আর্টিকেল 34। তারপর হচ্ছে জনগণের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে রাষ্ট্র যথাসম্ভব সচেষ্টা করবে, আর্টিকেল 38। সামাজিক নারী পুরুষ শিক্ষা প্রগতির চাপে বয়স এবং শক্তির বিরুদ্ধে কাজ যোগ দিতে বাধ্য করা যাবে না, আর্টিকেল 39। ন্যায় প্রতিষ্ঠার জন্য সাম্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে, আর্টিকেল 39 ক। ওকে, এবার আসছে নির্দেশমূলক নীতি সংবিধান। এটা হচ্ছে মূল সংবিধানের 4th অধ্যায়ে 13টি নির্দেশমূলক নীতির উল্লেখ ছিল। বর্তমান মোট নির্দেশমূলক নীতির সংখ্যা হচ্ছে 18টি। 1997 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধান 39 ক, 43 ক, 48 ক ধারাগুলি সংযুক্ত হয়। আর 2001 সালে 2012 সালে 97 সাল সংবিধান সংশোধনীর আইনে 43 খ ধারাটি অন্তর্ভুক্ত হয়। এবার দেখো, নির্দেশমূলক নীতির গুরুত্ব। ডক্টর বি.আর. আম্বেদকর মতানুসারে নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের নোবেল ফিচার্স হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, এছাড়া এটা দেখে নিও কি বলেছে, নির্দেশমূলক নীতি বলবৎ কারণে কোনো সংবিধান বিধির উল্লেখ নেই। কে টি সাহা এই মন্তব্য করতে গিয়ে বলেন, লাইক দ্য চেক আ ব্যাংক পেবল অনলি হোয়েন আ রিসোর্স অফ ব্যাংক পারমিট। এবার আসছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য সেরকম কিছু নেই, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নাও। সালটা দেখে নাও 1950। 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক অধিকার অ্যাড হয়েছে। ঠিক আছে, কী কী দেখো, পরবর্তীকালে 86তম সংশোধনীর মাধ্যমে 2002 11তম মৌলিক অধিকারটি যুক্ত হয়েছে। ওকে, তাহলে মোট 11টি মৌলিক কর্তব্য অধিকার আছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর থেকে। ঠিক আছে, মৌলিক অধিকার কর্তব্যগুলি কী, যেমন সংবিধান মান্য করা, সংবিধান আদর্শ, জাতীয় প্রতিষ্ঠানসমূহ, জাতীয় পতাকা, জাতীয় তোমার সঙ্গীতের প্রতি শ্রদ্ধা, তারপরে যেসব মহান আদর্শ যা তোমার জাতীয় স্বাধীনতা সংগ্রাম অনুপ্রেরণা জুগিয়েছিল সেগুলি সযত্নে সংরক্ষণ এবং অনুসরণ করা। 3 নম্বর, ভারতের সার্বভৌম এবং ঐক্য সংহতিকে সমর্থন করা, দেশ রক্ষা করার আহ্বান জানালে জাতির সেবায় আত্মনিয়োগ করা। তারপর 5 নম্বর, ধর্ম ভাষা আঞ্চলিক শিক্ষাগত ধর্ম উঠে ভারতীয় জনগণের মধ্যে ঐক্য এবং ভ্রাতৃত্বদয়ের বিকাশ সাধন করা। তারপর হচ্ছে আমাদের মিশ্র সংস্কৃতি ঐতিহ্যের সমর্থন সংরক্ষণ করা। বনভূমি, হুদ, নদী নালা, বন প্রাণীসহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ উন্নয়নে সাধন করা। জীবন্ত প্রাণীদের প্রতি মর্মহত পোষণ করা। তারপর হচ্ছে 8 নম্বর, বৈজ্ঞানিক মানসিকতা ও মানবিক অনুসন্ধিৎসা এবং সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন করা। ঠিক আছে, এগুলোই। তারপরে 86তম সংবিধানে কি বলেছে, 22 নম্বর 2022 সালে সংযোজিত হয়েছে। ওকে, সো এইগুলোই, আর সেরকম কিছু আছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।